দর্শক, কুমিল্লার অশোকতলায় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আজকে। এই ছিনতাইটা একজন টোকাই করেছে। পত্রপত্রিকায় বলা হচ্ছে একজন টোকাই সে একজন ভিক্ষুকের কাছ থেকে 160 টাকা ছিনতাই করেছে। আর এই 160 টাকা ছিনতাই করতে গিয়ে সে ওই ভিক্ষুককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। কিছু কিছু পত্রিকায় বলা হচ্ছে সে কিশোর গ্যাংয়ের সদস্য, এবং কিছু কিছু পত্রিকায় বলা হচ্ছে সে টোকাই। মূলত এই টোকাইরাই পরবর্তীতে সংঘবদ্ধভাবে কিশোরদের নিয়ে অল্প বয়স্ক ছেলেরা তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম করে, এবং এদের একজন লিডার থাকে। বলা হচ্ছে এই ছেলেটা ছিল সেই লিডার। যদিও ঘটনাটা বাংলাদেশের নিউজে আসার মতো অতটা বড় কিছু নয়, কিন্তু এর পিছনে একটা বড় সামাজিক সমস্যা বা বিরাট একটা বাংলাদেশের জন্য একটা ব্যাধি বলা যায় এটা। আপনারা জানেন, আমরা যারা ঢাকাতে যাওয়া আসা করি, ঢাকাতে যারা নিয়মিত যায়, আমরা এই বিষয়টা জানি। ঢাকার কিছু কিছু এলাকায় এই টোকাইদের দৈরাত্ম্য প্রচুর। তারা কি করে, ঢাকার কয়েকটা বিশেষ লোকেশন আছে, যেমন সাইদাবাদ, গুলিস্তান, তারপরে আপনার রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে এলাকা সহ বেশ কিছু এলাকা, যে সময়টাতে রোডে ট্রাফিক জ্যাম লেগে থাকে, বা দেখা যাচ্ছে আপনি বাসের জানালার সাইডে আছেন, মোবাইলে কথা বলছেন, ঠিক এই সময়গুলোতে দেখবেন ওই টোকাইরা হুট করে এসে আপনার মোবাইলটা নিয়ে চলে যায়। আবার অনেক সময় তাদের হাতে ছুরি থাকে, কাঁচের টুকরা থাকে, তারা ওই কাঁচের টুকরা দিয়ে অনেক সময় হাতে গলায় পোষ মারে। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে এটা দেখেছি। অনেক সময় স্বর্ণের চেইন টেনে নিয়ে চলে যায়, অনেকে আহত করে। আবার এই টোকাইদের দ্বারা অনেক বড় বড় দুর্ঘটনায় বাংলাদেশে ঘটেছে। অসংখ্য উদাহরণ আছে। যেমনটি আজকের এই ঘটনাটা, একজন ভিক্ষুক সে সে কি কি ইনকাম করে? একজন ভিক্ষুক, তাও কুমিল্লা এলাকায়। ঢাকা শহরে যে ভিক্ষুকরা আছে তারা অনেক ইনকাম করে আমি জানি, কিন্তু কুমিল্লার এই অশোকতলায় যে ভিক্ষুকটা, সে সারাদিন ধরে 160 টাকা ইনকাম করছিল। 160 টাকা ইনকামের পর ওই ভিক্ষুক যখন বাড়ি ফিরছিল, ঠিক তখন তাকে ছুরিকাঘাত করে 160 টাকা ছিনতাই করে নেওয়া হয়। দেখুন, এখানে আপনি কাকে দোষ দিবেন? ভিক্ষাবৃত্তি এটা একটা সামাজিক সমস্যা। দ্বিতীয়ত, এই যে টোকাইদের দৈরাত্ম্য, টোকাইরা যে অপকর্মগুলো করছে, এটা আসলে টোকাইদের দোষ না। এটা এটা বাংলাদেশের যে সিস্টেম, এটা বাংলাদেশের এই সিস্টেমগত সমস্যা। এই সিস্টেম নিয়ন্ত্রণ করে কে? সরকার। এই টোকাইরা মূলত কারা? টোকাইরা মূলত অভিভাবকহীন, পিতামাতাহীন বা আত্মীয় স্বজনহীন এক শ্রেণীর ছোট বাচ্চা বা অল্প বয়স্ক ছেলে মেয়ে। ঢাকা শহরে আপনারা এদেরকে প্রচুর দেখতে পাবেন। এরা সাধারণত দেখবেন গ্রামে যে সকল ফ্যামিলিগুলোতে বিশেষ করে পিতামাতার ভিতর বনিবানা হয় না, গরিব নিম্ন শ্রেণীর মানুষ, বাপ চলে যায় একদিকে, মা চলে যায় একদিকে, বনিবানা হয় না, সংসারে বিচ্ছেদ, বাবা আবার বিয়ে করে, মা আরেক জায়গায় বিয়ে করে। এই টোকাইদের কাছে যে যদি ওদেরকে জিজ্ঞেস করা হয়, তারা এই কথাগুলোই মূলত বলবে। আরেক শ্রেণীর টোকাই আছে যাদের কোনো পিতামাতার পরিচয় নেই, ঢাকা শহরে এই ধরনের টোকাই ছেলে মেয়ে বা পথ শিশু। এই টোকাই শব্দটা আসলে আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট কোনো শব্দ না। আমরা তাদেরকে পথ শিশু বলতে পারি, তার কারণ টোকাই এটা মূলত একটা অপরাধ বা একটা তুচ্ছ তাচ্ছিল্যমূলক শব্দ। একটা ছোট বাচ্চা 10-12 বছর 15 বছর বয়সে মানুষের জ্ঞান বিবেক খুব একটা পরিস্ফুটিত হয় না, যদিও তাদের অভিভাবক নেই। এই কারণে তাদেরকে এই জায়গায় অপরাধী করা উচিত হবে না। তাদের অভিভাবক কারা হতে পারে? এখন তাদের অভিভাবক হতে পারে সরকার। সরকার যেমন বয়স্ক ভাতা চালু করেছে বয়স্ক লোকদের জন্য, 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব যাদের অভিভাবক নেই, স্বামী মারা গেছে, ছেলে সন্তান মেয়ে সন্তান দেখাশোনা করে না, এদের জন্য সরকার গ্রাম পর্যায়ে পর্যন্ত দেখা যায় বেশ কিছু স্টেপ নিয়েছেন। কিন্তু এই যে পথ শিশু টোকাই, এদের জন্য বেশ কিছু কার্যক্রম সরকার চালু রেখেছে। কিন্তু এই কার্যক্রম দিয়ে সরকার আসলে এই যে কিশোর গ্যাং বা পথ শিশু বা টোকাই যা কিছুই আমরা বলি, এদেরকে কি আসলে পুনর্বাসন বা একটা সঠিক অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেমের মধ্যে কি আনা গেছে? যদি আনা যেত তাহলে কি হতো? যদি সরকার প্রকৃতপক্ষে এদের অভিভাবক হতো, যদি সরকার এদের পিতামাতা হতো, তাহলে কি হতো? তাহলে এই ছেলেগুলো শিক্ষিত হতো, উচ্চশিক্ষিত হতো, এই দেশ গঠনে তারা ভূমিকা পালন করতে পারতো। যেমনটি আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিই। অ্যাপল কোম্পানি আমরা তো সবাই চিনি। আইফোন বা অ্যাপল কোম্পানির যে ডিভাইসগুলো আছে বিশ্বব্যাপী সমাদৃত,
আমরা যখন একটা নতুন মোবাইল ফোন লঞ্চ করে অ্যাপল, তখন আমরা অগ্রিম টাকা দিয়ে সিরিয়াল দিয়ে আমরা মোবাইল কিনে থাকি। শুধুমাত্র মোবাইল না, অ্যাপল কোম্পানির অনেকগুলো ডিভাইস আছে, ম্যাকবুক, ওয়াচ সহ অনেক কিছু আছে। এই অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে স্টিভ জবস। স্টিভ জবস উনি হচ্ছে একজন পথশিশু ছিলেন। খুব ছোটবেলায় ওনার পারিবারিক অবস্থা ছিল খুবই খারাপ, খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় উনি ছিলেন। তো আমেরিকার সিস্টেম এমন যে আমেরিকায় এই পথ শিশুদেরকে অ্যাপ্রোপ্রিয়েট একটা গাইডলাইনের মাধ্যমে তাদেরকে বড় করা হয় আস্তে ধীরে, ঠিক চাইল্ড কেয়ার হোম সম্ভবত বলা হয়। তো ওইখানে উনি বড় হয়েছিলেন, ওইখানে বড় হয়ে শিক্ষিত হয়ে আস্তে ধীরে উনি বর্তমানে অ্যাপল কোম্পানি পৃথিবী জুড়ে বিশ্বব্যাপী সমাদৃত। আমেরিকার অর্থনীতিতে অবদান রাখছে কি পরিমাণ, সেটা আপনারা যারা অ্যাপল ডিভাইস ব্যবহার করেন বা আইফোন যারা চেনেন তারা অবশ্যই এই কথাটা একবারে বুঝে যাবেন। আরেকজন ব্যক্তি চার্লি চ্যাপলিন, কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন, উনিও বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত। তার কৌতুক অভিনয় দেখলে আমরা হাসতে হাসতে পাগল হয়ে যায়, এরকম অবস্থা। কতটা ট্যালেন্ট একজন অভিনেতা। এনার শৈশব কৈশোর প্লাস উনি ছোটোকালে খুবই দারিদ্র ফ্যামিলির একজন সন্তান ছিল বলা হয়, বাংলাদেশের ভাষায় যেটাকে পথশিশুই বলা হয়। সেই পথশিশু স্টিভ জবসের মতো অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করেছে। চার্লি চ্যাপলিন একজন বিশ্বব্যাপী, নিজ দেশ পেরিয়ে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। আমরাও যদি সঠিকভাবে এই বাংলাদেশের পথশিশুদেরকে একটা তদারকি, একটা সিস্টেমের ভিতর নিয়ে আসতে পারি, আমরাও এরকম বাংলাদেশের জন্য অবদান রাখবে এরকম মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এইসব পথশিশুদেরকে। এখন যদি এইটা না পারি, বাংলাদেশের যে এই যে হাজারো সমস্যাগুলো, এই সমস্যাগুলো কোনোদিনও বন্ধ হবে না। এই পথশিশুরা একদিন কিশোর গ্যাং প্রতিষ্ঠা করবে, কিশোর গ্যাং থেকে তারা বড় হবে, বড় হয়ে তারা একজনকে খুন করবে, একজন থেকে 2 জন 5 জন 100 জন, এইভাবে এরা সন্ত্রাসীর শীর্ষ লিডার হবে। তো যাই হোক, এখন যেহেতু বাংলাদেশের সুসময় ডিজিটাল বাংলাদেশ, অবশ্যই সরকারকে উচিত এই বিষয়টার দিকে সুনজর দেওয়া। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।